পিএইচপি নিয়ে আপনি যখন কাজ করবেন, দ্যাট মিনস আপনি ডাইনামিক ওয়েবসাইট বানাবেন। তো এই ক্ষেত্রে আপনি কোন টেক্সট এডিটর আপনি ইউজ করবেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। টেক্সট এডিটর আপনি যে কোনো টেক্সট এডিটর আপনি ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনি কারেন্টলি কাজ করছেন সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে টেক্সট এডিটর না বলে এটাকে কোড এডিটর বললে আরও ভালো বোঝা যাবে, কারণ টেক্সট এডিটর বলতে যেটা বোঝায় মাইক্রোসফট ওয়ার্ডও এখানে টেক্সট এডিট করে, কিন্তু আসলে ওইটা এই পারপজে তৈরি করা হয় নাই। ওখানে স্পেশালি যেটা করা হয় টেক্সটকে ফরম্যাটিংয়ের জন্য আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখানে ফরম্যাটিংয়ের কোনো কিছু না। আমি কোডটা কীভাবে লিখবো সেটা। তো এখানে কী কী টাইপের টেক্সট এডিটর আছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখানে কী কী টাইপের টেক্সট এডিটর হয় তার আগে একটা জিনিস, যে আপনি যে একটা টেক্সট এডিটর যে চুজ করবেন এই যে পিএসপির কাজ করার জন্য, সেটার জন্য কী কী জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এখানে যেমন অ্যাসেনশিয়াল যে জিনিসগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট, যেটা কোড কালারিং এবং সিনট্যাক্স হাইলাইটিং। কোড কালারিং মানে এখানে বোঝানো হচ্ছে যে এক এক ধরনের কোডের কালার এক এক টাইপের হবে, এতে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন ফাংশনগুলোর কালার এক টাইপের হবে, অথবা আপনি যেসব লিঙ্কগুলো অ্যাড করছেন পিএইচপিতে সেগুলো কালার আরেক রকম হবে, বা পিএইচপিতে এমনি আরও যেসব কোডিংগুলো আছে বা ব্র্যাকেট যেগুলো ইউজ করবেন সেটার কালার আরেক রকম হবে। এইগুলো বলা হচ্ছে কোড কালারিং। তো এটা অবশ্যই থাকা খুব ইম্পর্টেন্ট, এতে আপনার ভুল হওয়ার চান্স খুব কমে যাবে। সিনট্যাক্স হাইলাইটিং ওই একই জিনিসই। এরপরে এখানে নেভিগেট এ হোল প্রজেক্ট, একটা হোল প্রজেক্ট ফুল প্রজেক্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। যে আপনি যখন একটা কোড এডিটর নিয়ে কাজ করবেন, এমন যেন না হয় যে আপনার ফাইলগুলো আছে, ফাইলগুলো বারবার আপনাকে ফোল্ডার ওপেন করে করে দেখতে হচ্ছে। আপনি বাম দিকে কোড করবেন, ডান দিকে ফাইলগুলো সব আপনার চোখের সামনে অলওয়েজ থাকবে, কোন ফোল্ডারের ভিতরে কোনটা আছে, কোনটা থেকে কোনটা আপনি কানেক্ট করছেন, এটা আপনাকে অবশ্যই থাকতে হবে। কারণ পিএইচপিতে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে অনেক ফাইল আপনার সাথে একটার সাথে আরেকটা কানেক্ট হচ্ছে, তখন আস্তে আস্তে সব কিছু পাজেল হয়ে যাবে, যখন প্রজেক্টটা অনেক বড় হয়ে যাবে। তো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে হোল প্রজেক্টটা যেন আপনাকে ওরা অর্গানাইজভাবে এটা সাজানোর একটা অ্যাবিলিটি থাকে। গুড সার্চ অ্যান্ড রিপ্লেস এটা অবশ্যই থাকতে হবে, যে বুঝতেই পারছেন যে আপনি কোনো কিছু রিপ্লেস করতে যদি চান সেটা। এরপর অটো পেয়ারিং, এটা হলো যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা বলা হয় আমাদের দেশে, বা কোড, এইগুলা আপনি একটা দিলে, সাপোজ আপনি যদি যে ব্র্যাকেট যদি আপনি একটা দেন, ওই ব্র্যাকেটটাই মানে ফিনিশিং ব্র্যাকেটটা অটোমেটিকলি সে আপনার জন্য করে দিবে, আপনাকে দুইটা ব্র্যাকেটই দেওয়ার দরকার নাই। এরকম হলে আপনার জন্য খুব ভালো হবে। এতে যেটা হবে যে আপনার ভুলের চান্স অনেক কমে যাবে, কারণ নতুন নতুন যখন আপনি কাজ করবেন এই ধরনের ভুল খুবই কমন। দেখবেন যে আপনি সেমিকলন দেন নাই, ব্র্যাকেট দেন নাই, এই ধরনের প্রবলেম খুবই আপনি ফেস করবেন, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলো হলো অ্যাসেনশিয়াল, এগুলো থাকা খুবই ইম্পর্টেন্ট। এবং প্রেফার্ড ফিচারের ভিতরে অটো ইন্ডেন্টটা হলো যে এখানে আমি একটা যদি সিম্পল একটা ফাইল ওপেন করি, যেটা আমি এই ফাইলটা ওপেন করার পরে আমি এখানে একটা পিএসপির কোড নিলাম, নেওয়ার পরে এখানে আমি যেটা করলাম, এটা আমি এখন একটা দিলাম, দেওয়ার পরে আমি এর ভিতরে আরেকটা আমি অ্যাড করলাম। এখানে দেখেন একটার সাথে আরেকটা ইন্ডেন্ট হচ্ছে কি করে, এটা কিন্তু আমি যদি দিই না, এটা অটোমেটিক ইন্ডেন্ট হচ্ছে। তো এই ধরনের ফিচার আপনার অবশ্যই থাকতে হবে। এরপরে কোড কমপ্লিশন বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, যে যদি আমি এখানে একটা ডিপ ট্যাগ অ্যাড করি, যদি এটা আমি HTML লিখছি, লেখার পরে আমি এখানে দিলে দেখেন আমি কিন্তু লাস্টের ডিপটুকু আমি লিখি নাই, তো লাস্টেরটুকু সে অটোমেটিক আমার করে দিল। বা স্টাইল আমি প্রথমটুকু কষ্ট করে লিখলাম, বা লাস্টেরটুকু আমাকে সে অটোমেটিক করে দিবে, জাস্ট আমি এটা দিয়ে এই স্ল্যাশ দিলে বাকিটুকু সে আমাকে লিখে দিল, অটোমেটিক এটা কমপ্লিট হয়ে গেল। তো এই ধরনের কোড কমপ্লিশন এরকম অবশ্যই আপনার থাকতে হবে। এবং কাস্টমাইজ ডকুমেন্ট অ্যান্ড কোড কালারিং, এই জিনিসটাও অবশ্যই থাকা ইম্পর্টেন্ট। যেমন এখানে রিমুভারের ভিতরে এডিটে যে আমি প্রেফারেন্সেস যাব, যে কোড কালারিং, যেটা কোড কালারিংয়ের ভিতরে আমি পিএসপি আছে, HTML আছে, যেমন পিএসপি যেটা আছে এডিট কালার স্কিমে, যে আমি কালারগুলো আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আমি যেন এটাকে কাস্টমাইজ করতে পারি, আমার সুবিধার মতো করে আমি কাস্টমাইজ করে নিতে পারি। এই ধরনের ফিচারগুলো থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আপনি কোন কোড এডিটর ইউজ করবেন এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনার যদি মনে করেন যে আপনি ফ্রি কোনো কোড এডিটর ইউজ করতে চান, কারণ আপনার জন্য পারচেস করা ডিফিকাল্ট, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে কোড এডিটরটা আমি বলবো সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। এটা হলো আমার দেখা সবচেয়ে বেস্ট কোড এডিটর যদি আপনি যদি ইউজ করতে চান।
কারণ এটার যথেষ্ট সাপোর্ট আছে আপনি কাজ করার জন্য সব রকম। তো এখানে পিএসপির জন্য এক্সিলেন্ট সাপোর্ট আছে কাজ করার জন্য। এখানে ডাউনলোডের যে লেটেস্ট ভার্সনটা আপনি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এটার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু আমার কাছে একটু সমস্যা মনে হয়। তো যদিও ফ্রি হিসেবে এটা মানে অনেক স্মার্ট, মানে আপনি কাজ করে আপনি যে কোনো, আপনি যদি এক্সপার্ট টাইপের ওয়েব ডেভেলপার যখন হয়ে যাবে, আপনি এটাই আপনার জন্য এনাফ, এরকম একটা অবস্থা। কিন্তু সমস্যা হলো অনেক কিছু আপনাকে ম্যানুয়ালি সব রেডি করা লাগবে, এটা একটা সমস্যা আছে এখানে। এরপরে নেক্সট আরেকটা যে সাবলিম টেক্সট, এটা রিসেন্টলি খুবই পপুলার হয়েছে, সাবলিম টেক্সট 2, এটার 2 নম্বর ভার্সন যেটা, এটা আপনাকে পারচেস করতে হবে। এখানে বাই অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনার পারচেস করতে হবে, কিন্তু এটার পপুলারিটি খুব হাই এবং এটার এক্সেলেন্ট সাপোর্ট আছে পিএসপির। এরপরে কমোডো আইডিই, এখানে আইডিই বলতে যেটা বোঝানো হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা দিয়ে আপনি শুধু পিএইচপি না, আরও অনেক ধরনের কাজই আপনি এটা দিয়ে করতে পারবেন, তবে এটাকে অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। এরপরে ইক্লিপস সম্পর্কে আপনারা হয়তো অনেকে শুনেছেন, এটা খুবই পপুলার, স্পেশালি আপনি যদি জাভার কোনো কাজ করতে চান, জাভা C++-এর কোনো কাজ করতে চান, তাহলে ইক্লিপস দিয়ে আপনি করতে পারেন। তবে আপনি যদি শুধু পিএসপির করতে চান, এটা তো পিএসপির এক্সিলেন্ট সাপোর্ট আছে, কোনো সমস্যা নাই, কারণ এটা আসলে আইডিই হওয়ার কারণে আপনি C++, জাভা, পার্ল, এই সব কিছুই আপনি এটার ভিতর দিয়ে আপনি করতে পারবেন, নট অনলি পিএইচপি। তবে আমার কাছে এগুলো দিয়ে আপনি করতে পারবেন, তবে আমার কাছে এখন পর্যন্ত বেস্ট যে 3টা কোড এডিটর মনে হয়েছে, নাম্বার 1 যেটা, এটা হলো নেটবিন আইডিই। এটা আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে। এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার, আপনি কাজ করার সময় আপনার কাছে অন্য একটা মনে হতেই পারে। এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হওয়ার কারণ এটার এক্সিলেন্ট, আমি এখানে যে ফিচারগুলো বলেছি, এই ফিচার অলমোস্ট সবগুলো এখানে আছে, এই জন্য আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। এবং এটা আপনি যদি একটা জিনিস দেখেন, আমি যদি এখানে কোনো একটা, এই দেখেন এটা কীভাবে হাইলাইট করছে, এই যে ব্র্যাকেট যে আমি একটা সিলেক্ট করলাম, আরেকটা ব্র্যাকেটকে কীভাবে হাইলাইট করছে। তো এই জিনিসটা আমি এখানে এটার এক্সিলেন্ট সাপোর্ট আমি পাচ্ছি, যার কারণে এটা আমার কাজ করার সময় এটা আমার জন্য অনেক সুবিধা দিবে। এখন আমি এই যে নতুন একটা ব্র্যাকেট যখন আমি ওপেন করলাম, সে আমাকে দেখাই দিচ্ছে এই ব্র্যাকেটটা কোন ব্র্যাকেটের সাথে লিঙ্ক আপ হবে, সেই লিঙ্ক আপটা আমি লেখার সাথে সাথে আমাকে দেখাই দিচ্ছে। দ্যাট মিনস আমার ভুল হওয়ার চান্স অনেক কম। এই জন্য আমি আমার পার্সোনাল প্রেফারেন্স, আপনি যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন নেটবিনে ট্রান্সফার হয় ভালো। আর আপনি যদি জাভা বা C++ দিয়ে কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি নেটবিন দিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে নেক্সট যেটা দেখাবো সেটা হলো যে জেন্ট স্টুডিও এক্সেলেন্ট সাপোর্ট আছে। এটা দিয়ে আপনি নেটবিনের মতোই, এটা খুবই পাওয়ারফুল, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। যদি আপনি এগুলো আসলে জেন্ট স্টুডিও অথবা আপনি যে একটু আগে যেটা দেখলেন নেটবিন, এগুলা দিয়ে আপনি খুবই পাওয়ারফুল আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এটা আপনি যে কোনো দিয়ে যে কোনো কোড এডিটর দিয়ে করতে পারবেন। কিন্তু এখানে আমি পাওয়ারফুল বলছি এই কারণ এদের সব কিছু এত স্ট্রং, দেখা যায় আপনার ভুল হওয়ার চান্স অনেক কম হওয়ার কারণে আপনি অনেক কমপ্লেক্স আপনি কোডিং খুব দ্রুত আপনি করতে পারবেন। কিন্তু এতক্ষণ আমি যতগুলা কোড এডিটর দেখিয়েছি, আমি কোনোটা দিয়ে আমি আসলে কাজ করব না। আমি যেটা দিয়ে কাজ করব সেটা হলো ড্রিমওয়েভার সিসি দিয়ে কাজ করব। এটার পিছনে মেন কারণ হলো আমি পিএইচপি এসেনশিয়াল ট্রেনিংয়ে আছি। পিএইচপি এসেনশিয়াল ট্রেনিংয়ে আসলে মানে অত যে নেটবিন বা জেন্ট স্টুডিও ওটা দিয়ে কাজ করার দরকার নাই। এখানে আমি ড্রিমওয়েভার দিয়ে আমি কাজ করার পিছনে আমার সবচেয়ে বড় কারণ যেটা, এদের যে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটা এতই ভালো, আমার কাছে এটা এতই ভালো লাগে, যার কারণে আমি বেশিরভাগ সময় আমি চেষ্টা করি ড্রিমওয়েভারে আমি সুইচ করা। দেখা যায় যেগুলা খুব বড় অ্যাপ্লিকেশন যদি আমি তৈরি না করি, সেক্ষেত্রে আমি সেটা ড্রিমওয়েভার দিয়ে করার ট্রাই করি। তো নেক্সট লেসনে আপনারা দেখবেন যে ড্রিমওয়েভারের মাধ্যমে কীভাবে আমি সার্ভারের সাথে আমি এটা কানেক্ট করব।